গণভবন হবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। শহীদদের তালিকা সহ থাকবে ফ্যাসিবাদীদের নিদর্শন। কালকের মধ্যেই কমিটি গঠন, আগামী সপ্তাহে কাজ শুরুর আশা। পরিদর্শন 3 উপদেষ্টার। জনগণের উপর যে অত্যাচার, নিপীড়ন, গুম, খুনের যে স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আমাদের যে শহীদ যারা হয়েছেন এই আন্দোলনে, তাদের স্মৃতি থাকবে, তাদের তালিকা থাকবে। কোনো মাজারে হামলা বরদাস্ত করবে না অন্তর্বর্তী সরকার। এটা একেবারেই গ্রহণযোগ্য না, এটা বারে বারে বলেছি। আমরা এর বিরুদ্ধে প্রথম দিন থেকে এটা অবস্থান নিয়েছি। আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে, আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা এনশিওর করব। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবিতে উত্তাল রাজপথ। শাহবাগ মোড়ে সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের অবস্থান। 6 ঘন্টা যান চলাচল বন্ধ। নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণই হবে বিএনপির রাজনীতি। আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান তারেক রহমান। ফিরতে চান দেশে, বলছেন তার আইনজীবী। বন্যার অজুহাতে মোকামে বস্তায় 150 টাকা বাড়তি চালের দাম। লাগাম টানা যাচ্ছে না মুরগি ডিমের। কারসাজিতে জড়িতদের ধরতে কঠোর সরকার, জানালেন উপদেষ্টা। ফ্লাইটে থেকে নামার সাথে সাথে লাগেজ পাইছি। কথা বলার জন্য সুবিধা করছে, ফ্রি ইন্টারনেট চালু করছে। অন্তহীন ভোগান্তির পর স্বস্তির গল্প। শাহজালাল বিমানবন্দরে স্বল্প সময়ে সেবা পেয়ে খুশি যাত্রীরা। বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিতেই হয়রানি জিয়ে রাখার অভিযোগ। স্বৈরাচারের পরিণতির নিদর্শন সংরক্ষণে গণভবন হবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আন্দোলনের শহীদ ও 16 বছরে গুম খুনের শিকার ব্যক্তিদের নামের তালিকা সহ থাকবে ফ্যাসিবাদের নিদর্শন। গণভবন পরিদর্শনের পর এ তথ্য জানিয়েছেন 3 উপদেষ্টা। কালকের মধ্যেই বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে বলেও জানান তারা। এদিকে কোনো মাজারে হামলা সরকারের কাছে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন আদিলুর রহমান খান। গণভবন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। 16 বছর যেখানে অবস্থান করে স্বৈরশাসন চালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 আগস্ট তার পালিয়ে যাওয়ার দিন, তাই জনগণের সব ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে গণভবনকে ঘিরে। তছনছ করে দেয়া হয় এই রাজপ্রাসাদ, ঘটে লুটপাটের মতো অযাচিত ঘটনাও। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয় গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তর করার। এরই ধারাবাহিকতায় শনিবার শেরেবাংলা নগরে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন পরিদর্শনে আসেন 3 উপদেষ্টা। পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদের নিদর্শন সংরক্ষণ করে গণভবনকে জাদুঘর করার পর জনগণের জন্য উন্মুক্ত করা হবে। জনগণের উপর যে অত্যাচার, নিপীড়ন, গুম, খুনের যে স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। জুলাই আন্দোলন ছাড়াও গত 16 বছরের দুঃশাসনের স্মারক এই জাদুঘরে থাকবে বলে জানান উপদেষ্টা নাহিদ ইসলাম। পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। স্বৈরাচারী, ফ্যাসিস্ট, খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক, সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি। এদিকে সম্প্রতি মাজারে যেভাবে হামলা চলছে তা কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান। আমরা এটা একেবারেই গ্রহণযোগ্য না, এটা বারে বারে বলেছি। আমরা এর বিরুদ্ধে প্রথম দিন থেকে এটা অবস্থান নিয়েছি। আওয়ামী লীগ আমলের নিপীড়ন যেন দেশে আর ফিরে আসতে না পারে বর্তমান সরকার তা নিশ্চিত করতে চায় বলে জানান উপদেষ্টারা। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবিতে উত্তাল রাজপথ। সকাল থেকে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করলেও দুপুরে শাহবাগ মোড়ে অবস্থান নেয় সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ। এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।
প্রজ্ঞাপন জারি সুনির্দিষ্ট বক্তব্য না পেলে শাহবাগে কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি আন্দোলনকারীদের। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ। পরে দুপুরের দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। তারা যদি সময় নির্ধারণ করতে চায় এর মধ্যে আমরা প্রজ্ঞাপন জারি করব, আমরা তাও রাজি আছি, কিন্তু আমরা দ্রুত 35 দাবিটির প্রজ্ঞাপন চাই। আমাদের সরকার আমাদের চাকরি দেবে, আমরা চাই আমাদের যোগ্যতাটা অ্যাপ্লাই করতে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আমাদেরকে 35 করতে হবে। অনার্স মাস্টার্স কমপ্লিট করতে প্রায় 30 বছর চলে গেছে, সেজন্য আমরা আমাদের প্রত্যেকের দাবি যে আমরা 35 চাই। দীর্ঘ 12 বছর দাবি চলমান ছিল, আজকে আমরা চূড়ান্ত মহাসমাবেশের ডাক দিয়েছি। এখানে আমরা চাই আমাদের যে সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারের পক্ষ থেকে একটা প্রতিনিধি টিম এসে আমাদেরকে আশ্বস্ত করুক। সকালে সমাবেশে যোগ দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান তার। আমার যদি যোগ্যতা থাকে তাহলে 40 বছর বয়সে আমি চাকরি পেতে পারি। এমন একটা পদ্ধতি করতে হবে আমাদেরকে, যাতে আমাদের লেখাপড়ার জন্য, মেধার চর্চার ক্ষেত্রে, তাদের নিয়োগ করবার জন্য, তাদের চাকরির ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য না হয়। দেশে দক্ষ জনবল গড়ে তুলতে সরকারি চাকরিতে বয়সসীমা 35 বছর করার বিকল্প নেই বলেও জানান বক্তারা। 1991 সালে বাংলাদেশের সকল পর্যায়ে চাকরির বয়সসীমা 27 থেকে বাড়িয়ে 30 করা হয়েছিল। সে সময় মানুষের গড় আয়ু ছিল 57 বছর। 33 বছর পর মানুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে 73-এ। আর তাই চাকরির আবেদনের বয়সসীমা 30 থেকে বাড়িয়ে 35 করা যৌক্তিক বলে দাবি করছেন শিক্ষার্থীরা। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য খাতে ক্যাডার বৈষম্য নিরসন সহ অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন। পদক্ষেপ না নিলে 35,000 চিকিৎসক একযোগে কর্মবিরতিতে যাবে বলেও হুঁশিয়ারি তাদের। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ নিয়ামত হোসেন এ দাবি জানান। বিসিএস ক্যাডারকে অ্যাডককৃত বা নব্য এনক্যাডারমেন্টকৃত কর্মকর্তাদের অধীনস্থ করার রেওয়াজ কোনো আইন বা বিধিতে সমর্থন করে না। এটা শতভাগ অবৈধ। এই অন্যায় ও জুলুম আমরা মানি না, মানব না। আমাদের দাবি, সকল প্রকার অবৈধ স্থায়ীকরণ আদেশ বাতিল করতে হবে, সকল অবৈধ পদোন্নতি বাতিল করতে হবে, সকল ধরনের অবৈধ পদায়ন বাতিল করতে হবে। এ সকল অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। দাবি যদি বাতিল করে আদেশ জারি করা হয়, গেজেট হয়ে যায়, আর সেই ক্ষেত্রে সার্বিকভাবে অসহযোগিতার দিকে আমরা আগাবো এবং কর্মবিরতির দিকে যাব। অন্তর্বর্তী সরকার যেন সুন্দর নির্বাচন দিতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। বাংলাদেশের সার্বভৌমত্বের চেয়ে শেখ হাসিনার স্বার্থকে ভারত বেশি গুরুত্ব দিচ্ছে কিনা এমন প্রশ্ন দলটির। নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণই বিএনপির ভবিষ্যৎ রাজনীতি হবে বলেও জানান নেতারা। নার্নেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাবের 21তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় সাংবাদিকদের কাছে বাংলাদেশ বিষয়ে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের থেকেও শেখ হাসিনার স্বার্থকে ভারত গুরুত্ব দিলে তার জবাব দিতে প্রস্তুত দেশের জনগণ। শেখ হাসিনা আজকে বাংলাদেশে নেই। এই কষ্ট, এই দুঃখ ভারতের নীতি নির্ধারকরা কি ভুলতে পারছেন না? বাংলাদেশের সার্বভৌমত্ব আপনাদের কাছে তো মোটেই নিরাপদ নয়। এদিন সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। পরে তিনি সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন থেকেও রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারবে না। তারা যেন সুন্দর নির্বাচন দিতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে বলেও দাবি তার। কোনো অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন অবস্থান করে কোনো রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারে না। তাই রাজনৈতিক দলেই দেশের শক্তি, দেশের বল, একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই এই তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্টের দায়িত্ব বলে আমি মনে করি। একই দিন খাগড়াছড়ির দীঘিনালার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আগামীর রাজনীতি হবে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের। আগামীর বাংলাদেশের রাজনীতি হবে কিন্তু ভিন্ন। বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশের মানুষকে নিয়ে, বাংলাদেশের মানুষের প্রত্যাশা নিয়ে, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা নিয়ে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার নির্দেশেই হত্যাকাণ্ড হয়েছে উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান বিএনপি নেতারা। বাংলাদেশে একটি নতুন ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। বিশেষ সুবিধায় নয়, আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যথাসময়ে ফিরতে চান দেশে, এমনটাই জানিয়েছে তার আইনজীবীরা। আইন বিশেষজ্ঞরা বলছেন, মামলা থেকে মুক্ত হতে দেশে ফিরে আদালতের দ্বারস্থ হতে হবে তারেক রহমানকে। তবে ন্যায় বিচারের স্বার্থে আদালতও এ বিষয়ে ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তারা। আফজাল হোসেনের রিপোর্ট। পলাতক শেখ হাসিনা জনাব তারেক রহমান সাহেবের পাসপোর্টটা পর্যন্ত নবায়ন করতে দেয়নি। উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আদালতের প্রতি শ্রদ্ধাশীল, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, যে কারণে ওনার বিরুদ্ধে মিথ্যা মামলাগুলোর যেগুলো রায় হয়েছে সেগুলো আইনগতভাবেই তিনি মোকাবেলা করবেন, আর যেগুলো রায় হয়নি সেইগুলো আইনগতভাবেই আমরা পদক্ষেপ নিচ্ছি। সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান বলছেন, আইনি প্রক্রিয়ায় মুক্তি পেতে হলে দেশে ফিরতে হবে তারেক রহমানকে। তারেক রহমান সাহেবের জাজমেন্টের পরে যেহেতু তার আগে থেকে উনি দেশে ছিলেন না, উনি লন্ডনে, কাজে ওনার তো এই মামলায় আপিল করার কোনো সুযোগ ছিল না বা আপিল উনি করতে পারেননি। কোর্টের কাছে কোনো রিলিফ আপনাকে যেতে হলে আপনাকে তো কোর্টে সারেন্ডার করতে হবে। আইনে আমাদের আরেকটা প্রভিশন আছে 561A of the Code of Criminal Procedure, that are inherent power of the court. তারেক জিয়া সাহেবের যদি ওটা করতে হয় তাইলেও তাকে দেশে আসতে হবে। 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। সেখান থেকেই দলকে সংগঠিত করে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। জাতীয়তাবাদী দল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিডিআর বিদ্রোহ নিয়ে 15 বছর পর মুখ খুললেন তৎকালীন সেনা প্রধান জেনারেল মঈন ইউ আহমেদ। নিজস্ব ইউটিউব চ্যানেলে দীর্ঘ বক্তব্যে তিনি বলেন, বিডিআর বিদ্রোহ দমনে শুরুতেই র্যাবকে দিয়ে অভিযান চালালে এত অফিসারের মৃত্যু হতো না। ঘটনা তদন্তে সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে কোনো সহযোগিতা করা হয়নি বলেও অভিযোগ তার। নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা আধা ঘন্টার বক্তব্যের শুরুতেই তিনি শেখ হাসিনা সরকারকে স্বৈরাচার আখ্যা দিয়ে জুলাই বিপ্লবের শহীদদের মাগফিরাত কামনা করেন। জেনারেল মঈন জানান, আগে থেকে বিডিআর বিদ্রোহের কোনো কিছুই আঁচ করতে পারেননি তিনি। তবে শুরুতেই যদি র্যাবকে অপারেশনের অনুমতি দেয়া হতো তাহলে সহজেই বিদ্রোহ দমন সম্ভব ছিল। ক্যাপ্টেন শফিকের নেতৃত্বে 350 জন র্যাবের সদস্য নিয়ে তিনি পিলখানা এলাকায় পৌঁছে যান। তিনি পৌঁছে যান উত্তর এলাকায় 10টার আগেই। তারপর তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে অনুমতি চান পিলখানায় প্রবেশ করার জন্য, যেটা তিনি পাননি। তাকে যদি পারমিশন দেওয়া হতো ভিতরে প্রবেশ করার জন্য, বিদ্রোহীরা তখনও সংগঠিত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও করতে পারেনি। তিনি ইজিলি তাদেরকে কন্টেইন করতে পারতেন এবং কিছুক্ষণ পরেই আমরা এসে তার সাথে মিলিত হয়ে বিদ্রোহীকে কন্টেইন করে তাদেরকে দমন করা আমাদের পক্ষে অতি সহজ হয়ে পড়ল। আর তারাও কোনো অফিসারকে খুন করতে পারে। সেনাবাহিনীর পক্ষ থেকে আদেশ দিয়েছি তদন্ত আদালতের। তখন আমাকে বলা হলো যে সরকার যখন তদন্ত আদালত করছে তখন আবার সেনাবাহিনীর পক্ষ থেকে এই আদালতের প্রয়োজনটা কি, এই তদন্ত আদালত করতে যেসব জিনিস প্রয়োজন তা সেভাবে সরকার থেকে আমরা সাহায্য পাইনি। যে উনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে এই তদন্ত আদালত প্রয়োজন হলে পুনর্গঠিত করে সম্পূর্ণ তথ্য বের করে এবং কারা এর সাথে জড়িত দেশে এবং বাহিরে তার নির্ণয় সক্ষম হবেন। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে একটি বই লিখেছেন জানিয়ে শীঘ্রই তা প্রকাশের কথা জানান 111 সরকারের অন্যতম প্রধান চরিত্র মঈন ইউ আহমেদ। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকলেও হাসিনা সরকার পতনের পর আমেরিকা থেকে মুখ খুললেন সাবেকেই সেনাপ্রধান। ব্যাংক আসতে শুনে নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। তহীন অভিযোগের পর শাহজালাল বিমানবন্দরে স্বস্তির গল্প। অনেক কম সময়ে মিলছে সব সেবা, উচ্ছ্বসিত প্রবাসী সহ সাধারণ যাত্রীরা। কর্তৃপক্ষ জানায়, নানামুখী উদ্যোগে বেড়েছে সেবার গতি। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিতে এই বছরের পর বছর হয়রানি জিয়ে রাখতেন সালমান এফ রহমান চক্র। কাজল আব্দুল্লাহর রিপোর্ট।
দেড় দশক ধরে দেশের শাসন ব্যবস্থায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর স্বল্প সময়েই চোখে পড়ার মতো পরিবর্তন এসেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী সেবায়। বছরের পর বছর পাহাড় সম অভিযোগ ছিল যে প্রবাসীদের, তারাই বিমানবন্দরে নেমে বলছেন স্বস্তির গল্প। লাগেজ ভাঙা তো দূরের কথা, ইমিগ্রেশন পার হয়ে অনেক যাত্রী নিজেদের লাগেজ হাতে পাচ্ছেন 15 থেকে 20 মিনিটেই। ফ্লাইটে থেকে নামার সাথে সাথে লাগেজ পাইছি। আমি আসতেই 15-20 মিনিটের ভিতরে আমি দুটোটা কভার করে ফেলছি। গতবার যখন আসছিলাম তখন অনেকটা লাগেজ আসে নেই, আর এবার প্রশ্ন যেগুলো দরকার ছিল ওইগুলো করছে, এক্সট্রা প্রশ্ন জিজ্ঞেস করে নেই। পরিবর্তনের হাওয়ায় বন্ধ হয়েছে যাত্রী লাঞ্ছনা, ইমিগ্রেশন, পুলিশ ও কাস্টমস সহ পদে পদে হয়রানিও। সহযোগিতায় রয়েছে হেল্প ডেস্ক, ফ্রি ওয়াইফাই ও টেলিফোন সেবা। কথা বলার জন্য সুবিধা করছে, ফ্রি ইন্টারনেট চালু করছে, আগের চেয়ে অনেক উন্নত মানের সেবা আমরা পাচ্ছি এখন। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছেন, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে হাজার হাজার কোটি টাকার ইকুইপমেন্ট, জনবল নিয়োগ ও নিরাপত্তা কর্মীদের স্বতঃস্ফূর্ত দায়িত্ব পালনের কারণেই গতি বেড়েছে সার্বিক কার্যক্রমে। আমাদের যে গ্রাউন্ড হ্যান্ডলিং যারা আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আমরা চেষ্টা করছি সম্মানিত যাত্রীদের লাগেজ খুব স্মুথলি, খুব দ্রুততার সাথে চলে আসে, আমরা সেটা চেষ্টা করছি। এছাড়া এভিয়েশন সিকিউরিটি র্যাম কন্ট্রোলের তত্ত্বাবধানে সেটা আমরা আরও দ্রুততার সাথে চেষ্টা করছি। তবে অফিসিয়াল সব বক্তব্যকে পেছনে ফেলে ভিন্ন তথ্য দিলেন বিমানের সাবেক এই কর্তা। জানালেন, পরিকল্পিতভাবেই যাত্রী সেবা নিয়ে নেতিবাচক ভাবমূর্তি সৃষ্টি করে রাখা হতো। ভিনদেশি কোম্পানির হাতে বিমানবন্দরের সেবা কার্যক্রম তুলে দিতেই নীল নকশা করেছিলেন শেখ হাসিনা সরকার উপদেষ্টা সালমান এফ রহমান। হ্যান্ডলিং অনেক ইমপ্রুভ করেছে। এটার পেছনে একটা বড় ফ্যাক্টর হলো যে আগে বড় একটা ডিমোটিভেশন ছিল। তৎকালীন সরকার প্রধানের কমার্স উপদেষ্টার তার পিএসকে বিমানের ম্যানেজিং ডিরেক্টর করা হয়েছিল এই হ্যান্ডলিংটা দিয়ে দেওয়ার জন্য। এটা বিমানের কর্মকর্তা কর্মচারীদের জন্য বিরাট একটা ডিমোটিভেশন ছিল। এখন আলহামদুলিল্লাহ সেই ডিমোটিভেশনটা আর নেই। শেষ কয়েক বছরে বিমানবন্দরে যতটা উন্নয়ন চোখে পড়েছে, তার চেয়ে অদৃশ্যভাবেই স্বার্থান্বেষী মহলের কালো থাবা অধিকার বঞ্চিত করেছে সাধারণ যাত্রীদের। দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নগর পাইকারি মোকামে বস্তাপ্রতি চালের দাম বেড়েছে 150 টাকা। সপ্তাহ ব্যবধানে দামের এমন ঊর্ধ্বমুখী প্রবণতার প্রভাব স্বাভাবিকভাবেই পড়েছে খুচরা বাজারে। ক্রেতাদের অভিযোগ, ব্যবসায়ীরা কারসাজি করে অধিক মুনাফার সুযোগ নিচ্ছে। আর বন্যা দুর্গত এলাকায় চালের অতিরিক্ত চাহিদা বৃদ্ধির অজুহাত বিক্রেতাদের। আর রকিব রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। ভরা মৌসুম, তাই বস্তায় বস্তায় চালে ঠাসা মিলের গুদাম। ধান থেকে চাল বের করতে অটো মিলগুলোতে চলছে কর্মব্যস্ততা। এর মাঝে হঠাৎ চলতি সপ্তাহে নওগাঁর পাইকারি মোকামে বস্তাপ্রতি 150 টাকা পর্যন্ত চালের দর বাড়িয়েছেন মিলাররা। চালের বাড়তি দরের উত্তাপ খুচরা বাজারেও। মোটা জাতের প্যারিজা, বি28 ও স্বর্ণাপাত চালে কেজিতে 3 টাকা, আর সরু চাল জিরাশাল, নাজির ও কাটারি মিনিকেট কেজিতে 2 টাকা বাড়তি দরে বিক্রি করছেন মিলাররা। ভোক্তাদের অভিযোগ, কারসাজি করে অধিক মুনাফার আশায় দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। প্রত্যেকটা চালের দাম 2 টাকা করে বাড়িয়েছে। আপনার মোটা চাল ছিল আপনার 56 টাকা, সেটা বেড়ে দাঁড়াচ্ছে 58-60 টাকা কেজি। চালের দাম এবং কাঁচা তরকারি, সবজি এসবের দাম যদি বাজারে কমানো হয় তাহলে আমরা অনেক ভালো চলতে পারবো। তবে বন্যা এলাকায় চালের চাহিদা বাড়ায় দাম বেড়েছে বলে অজুহাত মিলারদের। স্বর্ণাপাস ধান উঠবে আরো 2 মাস পরে। এই ধানটা আমরা কিন্তু এখন চালটা কিন্তু অ্যাভেলেবল পাই, কিন্তু সেই চালটা কিন্তু 2 মাস আগে শেষ হয়ে গেছে। সেই কারণেই কিন্তু একটা বাজারে এই মোটা জাতের চালটা বা মিডিয়াম জাতের চালের দামটা কিন্তু বাড়ছে। চলতি মৌসুমে জেলায় 60,000 হেক্টর জমি থেকে 1,80,000 মেট্রিক টন ধান পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। আর রকি, সময় সংবাদ, নওগাঁ। কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় এনবিআর অর্থ লোপাটকারীদের সহজেই ধরতে পারবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টে এক সভা শেষে উপদেষ্টা বলেন, অর্থ কেলেঙ্কারিতে জড়িত রাঘব বোয়ালদের ধরতে কঠোর অবস্থানে আছে সরকার। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের শীর্ষস্থানীয় 5 ব্যবসায়ীর কর ফাঁকি খতিয়ে দেখতে শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এরই মধ্যে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান, সামিটের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, বসুন্ধরার আহমেদ আকবর সোবহান, ওরিয়নের ওবায়দুল করিম ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের কর ফাঁকির বিষয়ে বিশেষ তদন্তও শুরু করেছে সংস্থাটির কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি।
আর্থিক খাতে কেলেঙ্কারিতে জড়িত রাঘব বোয়াল ধরার অগ্রগতি প্রসঙ্গে এবার কড়া হুঁশিয়ারি দিয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানালেন, সরকারের অবস্থান স্পষ্ট, ছাড় দেয়া হবে না কাউকে। অনেকের ব্যাংক জব্দ করেছে, এটা প্রিলিমিনারি, তবে এগুলো ইনভেস্টিগেশন হবে, বিভিন্ন এজেন্সি ইনভেস্টিগেট করবে, তারপরে তদন্ত করার পর আলটিমেটলি এটা তো আপনার যদি আপনার কোনো তদন্ত হিসেবে পায় তো চার্জ দেবে, কোর্টে যাবে, এটা হবে দ্রুত। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টে এক সভায় অংশ নেন উপদেষ্টা। পরে সমসাময়িক বিষয়ে কথা বলতে গিয়ে জানান, কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় এনবিআর অর্থ লোপাটকারীদের সহজেই ধরে ফেলবে। কালো টাকা সাদা করার ব্যাপারে আর একদম কিছু না, এখন সরাসরি এনবিআর তাদের ব্যবস্থা নেবে, যাদের অপদৃশ্যতা আছে তাদেরকে ধরবে। উপদেষ্টা জানান, বাজার কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে সরকার। ভোক্তাদের স্বস্তি দিতে এরই মধ্যে শুল্ক কমানো হয়েছে বিভিন্ন পণ্য আমদানিতে। এর ইতিবাচক প্রভাবও পড়েছে বলে পর্যবেক্ষণ অর্থ উপদেষ্টার। এখন একটু ইম্প্যাক্টটা আপনার যদি বাজারে আমরা মনিটর করতে বলেছি, খুব শক্তভাবে মনিটর করবে। চাঁদাবাজের ব্যাপারটা আমরা ডিসিদের কাছে বলেছি আরেকটু শক্তভাবে, এই যে মোপাইশাকে বা আমার এসেকে বলবো, এটা হলে কিন্তু অনেকটা, একেবারে যে কমে নাই তা না, কিন্তু খালি বাইরে কিন্তু কমেছে। একটা জিনিস হলো যে যারা পণ্য উৎপাদন করে তারা যেন ন্যায্য মূল্যটা পায়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগ প্রক্রিয়া শিগগিরই শেষ হবে বলেও জানান সালেহ উদ্দিন আহমেদ। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় খেলার খবর। ভারত সফরের আগে বাংলাদেশে এসে ক্যাম্পের দায়িত্ব নেবেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক নাজবুল আবেদিন ফাহিম। তবে দীর্ঘমেয়াদে তার ভবিষ্যৎ কি হবে তা এখনও ধোঁয়াশায়। সাকিব আল হাসান কাউন্টি ক্রিকেট খেলে সরাসরি ভারতে সিরিজ খেলতে যাবেন বলেও জানান তিনি। টাইগার অলরাউন্ডারের দেশে ফেরার ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। সাকিব কাউন্টি খেলতে গেছে, বাকি সবাই অ্যাভেলেবেল থাকবে আশা করছি। 8 তারিখে খুব সম্ভবত অনিশ্চিত একটা দিন আছে, বাট 9 তারিখ থেকে ফুল টিমের ফুল ফ্লেজ প্র্যাকটিস হবার কথা। সাকিব ইংল্যান্ড থেকে ভারতে আসবে খেলতে, আপাতত সেইটুকুই আমরা জানি এবং সেইটুকুর মধ্যেই থাকতে চাই। হেড কোচ আসবেন, এখানেই আসবেন, এখানেই আসবেন। এরকম থাকেই সবসময়, সব দেশের খেলাতে এরকম প্রায় অন অ্যান্ড অফ থাকে, কিন্তু আমার মনে হয় না সেটা বড় একটা থ্রেট। আমাদের যেভাবে ট্যুর অ্যারেঞ্জমেন্ট করা আছে আমরা সেভাবে যাব। ইন্ডিয়া আগের তুলনায় বাংলাদেশকে আরও সমীহ করবে, তো যে মানসিকতা নিয়ে পাকিস্তানের সাথে খেলেছে সেই মানসিকতা নিয়েই আমরা খেলতে পারি কি না সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গণভবন হবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, শহীদদের তালিকা সহ থাকবে ফ্যাসিবাদের নিদর্শন। পরিদর্শন 3 উপদেষ্টার, আগামী সপ্তাহে কাজ শুরু করবে বিশেষজ্ঞ কমিটি। চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবিতে উত্তাল রাজপথ, শাহবাগ মোড়ে সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের অবস্থান, 6 ঘন্টা যান চলাচল বন্ধ। এবং নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণই হবে বিএনপির রাজনীতি, আইনি প্রক্রিয়া মামলা থেকে মুক্ত হতে চান তারেক রহমান, ফিরতে চান দেশে বলছেন তার আইনজীবী। এ ছিল সন্ধ্যার সময়ের সঙ্গে থাকুন সময়ের।